নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আবার চলে এসেছি আমি মিঠি আপনাদের জন্য নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কালো বিড়াল সাদা বিড়ালের পরবর্তী পর্ব। কেমন আছেন বন্ধুরা এই মারাত্মক গরমে? আশা করি আপনারা সবাই নিজেদের যত্ন নিচ্ছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আজ সরাসরি চলে যাব গল্পে। গোপীনাথ বসু কিন্তু কলকাতায় চলে এসেছেন। ভিকি's মব তাকে আটকে রাখতে পারেনি তাকে আটকে রাখতে সাকিও। আমরা দেখব কি অপেক্ষা করে আছে গোপীনাথ বসুর জন্য। কে সুধাকর দত্ত, কি তার ইচ্ছা, কি তার লক্ষ্য, আর তার সাথে সাথে দেখে নেব মনোজ আর রোজমেরি কিভাবে গোপীনাথ বসুকে রক্ষা করার চেষ্টা করে। গোপীনাথ কি তার আবিষ্কারের ক্ষেত্রে সফল হবেন, নাকি তার মৃত্যু ঘনিয়ে আসছে? আমরা গল্পের প্রায় শেষের দিকে এগোচ্ছি বন্ধুরা, দেখা যাক পরের পর্বে কি হয়। একটু যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক, শেয়ার আর কমেন্টের আবদার রইল। খুব ভালো থাকবেন। নমস্কার। সোমবার দুপুরের দিকে সোনালি রোজমেরির ফোন পেল। সোনালি, একবার আমার ঘরে আসবেন? সোনালি একটু অবাক হল। সে মনোজের সেক্রেটারি, রোজমেরির সঙ্গে তার প্রয়োজন খুব কম। তবু সে বলল, হ্যাঁ আসছি ম্যাডাম। সোনালি একটা গোটা উইং পেরিয়ে আর একটা উইংয়ে রোজমেরির দপ্তরে পৌঁছতে একটু সময় নিল, এবং এই সময়টুকু সে ভাবল। কয়েকদিন আগে মনোজ সেন তাকে ডেকে গোপীনাথ সম্পর্কে কিছু কৌতূহল প্রকাশ করেন। তাতে সে মোটেই সন্তুষ্ট হয়নি, বিরক্ত হয়েছে এবং সেটা প্রকাশও করেছে। রোজমেরিও কি সেই একই প্রসঙ্গ তুলবে? রোজমেরির ঘরে যখন সে ঢুকল তখন রোজমেরির মুখে হাসি এবং আপ্যায়ন। সোনালি এই আনঅফিসিয়াল ভাবভঙ্গি একদম পছন্দ করে না বসেদের থেকে। রোজমেরি পরিষ্কার বাংলায় বলল, বসুন সোনালি। সোনালি বসল এবং সে হাসল না। রোজমেরি তবু মুখের হাসিটা বজায় রেখে বলল, আপনাকে কয়েকটা কনফিডেন্সিয়াল কথা বলতে চাই সোনালি। সোনালি ভ্রু একটু কুঁচকে বলল, কি ব্যাপারে? আমাদের কারখানার ব্যাপারে। সোনালির ভ্রু কোঁচকানোই রইল। অফিসের ব্যাপারে? কিন্তু সেটা আমাকে কেন? আমি তো সামান্য একজন কর্মচারী। রোজমেরি তবু হাসি মুখেই বলল, আপনার এই কারখানার সম্পর্কে অনেক কথাই জানা আছে, সুতরাং আপনি আমাদের ঘনিষ্ঠ কর্মচারীদের একজন। আমরা সম্প্রতি কিছু সমস্যায় পড়েছি, আপনি কি শুনেছেন? ঠান্ডা গলায় সোনালি বলল, বলুন। রোজমেরি একটা দীর্ঘশ্বাস ফেলে গা এলিয়ে বসল। তারপর খুব ধীর গলায় বলল, সোনালি, আমরা যে অ্যালয়টা তৈরি করি সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। বিভিন্ন অত্যাধুনিক ইন্ডাস্ট্রিতে অ্যালয়টার দরকার। জানি ম্যাডাম। খুব সম্প্রতি এই অ্যালয়টা কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার কারখানাটা অনেকেই কিনে নিতে চেয়েছিল, আমরা দিইনি। এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের ওপর নজর পড়েছে। আমরা বুঝতে পারছি না কি করব। আপনি কি জানেন অ্যাড্রে মারা গেছে এবং ইন্টারপোলের একজন এজেন্ট সুধাকর দত্ত এসে আমাদের যথেষ্ট বিভ্রান্ত করে দিয়ে গেছে। এসব আমি জানি ম্যাডাম। এর একটা রিয়াকশন সাকিতেও হয়েছে। আপনি হয়তো জানেন না, সেখানকার একটা প্রজেক্টের চিফ গোপীনাথ বাসুকে অপহরণ করা হয় এবং খুন করানোর চেষ্টা করা হয়েছিল। সোনালি চুপ করে রইল, তার বুক কাঁপছিল। রোজমেরি অত্যন্ত নরম গলায় বলল, আমি আপনাদের সম্পর্কের কথা জানি। গোপীনাথ আপনার প্রাক্তন স্বামী। সোনালি হঠাৎ মুখটা তুলল, তার দুটো চোখ ছলছল করছে এবং নিজেকে সংযত রাখতে পারছে না সে। সোনালি বলল, গোপীনাথের কি হয়েছে? রোজমেরি মাথা নেড়ে বলল,
যতদূর জানি এখনো কিছু হয়নি। গলাটা অত্যন্ত নরম করে রোজমেরি বলল, সোনালি, আপনি কি জানেন যে গোপীনাথের বিপদ এখনো কাটেনি? আমি কিছুই জানি না ম্যাডাম। ও কোথায় আছে? মৃদু স্বরে রোজমেরি বলল, বিশ্বস্ত সূত্রে জেনেছি গোপীনাথ বাসু এখন কলকাতায়। ভীষণ চমকে উঠল সোনালি। গত মাসখানেক যাবৎ সে প্রতি মুহূর্তে গোপীনাথের মৃত্যু সংবাদ পাওয়ার আশঙ্কা করেছে। ঠিক বটে, গোপীনাথ এখন তার কেউ নয়, কিন্তু গোপীনাথ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ সোনালীর জীবনে কখনো আসে। হয়তো গোপীনাথই পুরুষ সম্পর্কে তার যাবতীয় আগ্রহকে নষ্ট করে দিচ্ছে। একজন কঠিন আত্মসর্বস্ব কাজ পাগল মানুষ ছিল গোপীনাথ। স্ত্রী সম্পর্কে যার না ছিল ভাবাবেগ, না ভালোবাসা, না কোনো আগ্রহ। নিষ্ঠুর ঔদাসীন্যে সে বারবার এড়িয়ে গেছে সোনালীকে। বিদেশে একা সোনালীর কিভাবে যে দিন কাটত সে সেই জানে। গোপীনাথ সারা পৃথিবী চড়ে বেড়াতো নিজের কাছে। গোপীনাথ সম্পর্কে আজ সোনালীর কোনো ভাবাবেগ নেই ঠিকই, কিন্তু কিছু স্মৃতি আছে। সুখস্মৃতি না হলেও স্মৃতি। গোপীনাথের করুণ পরিণতি ঘটলে সে অবশ্যই দুঃখ পাবে। সোনালী বলল, কলকাতায় কবে এলো? খুব সম্প্রতি। ও, বলে চুপ করে গেল সোনালী। রোজমেরি নরম গলায় বলল, কলকাতায় এলেও যে তিনি রেহাই পাবেন এমন নয়। আপনি হয়তো জানেন না, বেশ কয়েকটা আন্তর্জাতিক মাফিয়া চক্র তাকে খুঁজছে। কেন খুঁজছে? গোপীনাথ একজন মস্ত বিশেষজ্ঞ। হয়তো আমাদের অ্যালয় সম্পর্কে সত্যিকারের বিজ্ঞানসম্মত সত্য ভাষণটা তিনিই করতে পারবেন। কিন্তু কেউ কেউ চায় না যে তিনি সেটা করুন। তাহলে কি হবে? রোজমেরি অত্যন্ত সমবেদনার গলায় বলল, গোপীনাথকে বাঁচানো দরকার সোনালী। সোনালী সম্মতিসূচক মাথা নাড়ল, কিন্তু কিছুই বলল না। রোজমেরি বলল, আমাদেরও একটু স্বার্থ আছে। আমরাও তার কাছ থেকে সত্যটা জানতে চাই। জানলে আমাদের অ্যালয় অনেক অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে। সোনালী নিষ্পৃহ জবাব দিল, শুনুন সোনালী, স্বার্থ থাকলেও আমরা গোপীনাথের মতো একজন কাজের লোককে হারাতে এমনিতেই চাই না। তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু করা উচিত। আপনিও কি তা চান না? সোনালী অভিভূতের মতো চেয়ে থেকে বলল, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন না ম্যাডাম। আমরা গোপীনাথের ফ্ল্যাটের ঠিকানাটা জানি না। জেনে কি করবেন? তার সিকিউরিটির ব্যবস্থা করব। সোনালী হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, এ ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারবো না। ভেবে বলবেন? হ্যাঁ, তার আগে ঠিকানাটা উনি দিতে রাজি কিনা সেটাও আমার জানা দরকার। তবে তাই হোক, যদি গোপীনাথের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তাকে বলবেন রোজমেরি এই প্রস্তাব দিয়েছে যে তার সিকিউরিটি এবং মাসে 1,00,000 টাকা বেতন দিতে আমরা প্রস্তুত। তিনি যদি আমার কনসার্নে কাজ করেন তাহলে আমরা কৃতজ্ঞ বোধ করব। চেষ্টা করব বলতে। হ্যাঁ, আর 1,00,000 টাকা মাইনে ছাড়াও তার যাবতীয় খরচও আমরা দেব। ধরুন মাসে আরো 50,000 টাকার মতো। দয়া করে এই কথাও বলবেন, বেতন নিয়ে তিনি যদি তার মতামত দিতে পারেন আমরা বিবেচনা করতে রাজি আছি। বলব, আপনি আজ একটু টেনশনে আছেন না? ঠিক আছে, ঠিক আছে, আসুন, কাল কথা। সোনালী সম্পূর্ণ একটা ঘোরের মধ্যে নিজের ঘরে এলো। এমনকি যে লোকটা তার টেবিলের মুখোমুখি বসে তার দিকে তাকিয়ে আছে, প্রথমে তাকে লক্ষ্যই করল না। সুব্রত বলল, কোথায় গিয়েছিলেন দিদি? আপনি কখন এলেন? মিনিট 5 হবে। সোনালী নিজের চেয়ারে বসে কিছুক্ষণ নিজেকে সংযত করল। গোপীনাথকে সে ভালোবাসে না ঠিকই, কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠা
তাকে বড্ড কাহিল করে ফেলেছে। বিনা ভূমিকায় সে বলল, সুব্রত বাবু, আপনার কবিতা এখন কোথায়? সুব্রত ভ্রু তুলে বলল, কেন বলুন তো? আমি জানতে চাই গোপীনাথ এখন কলকাতায় কিনা। আপনি জানেন কিছু? সুব্রত একটু চুপ করে থেকে বলল, খবরটা চাপা নেই তাহলে? অনেকেই জানে। আমি তো বলবো বলেই আপনার কাছে এসেছি। তাহলে বলুন। গোপীদা এখন কলকাতায়। কেন? গোপীদাকে রোম থেকে পালিয়ে আসতে হয়েছে অনেক বিপদের মধ্যে দিয়ে। কিরকম বিপদ? তাকে মারবার জন্য অনেক চেষ্টা হয়েছে, বরাত জোরে বেঁচে গেছে, কিন্তু কলকাতাও তার পক্ষে হট হয়ে উঠেছে। তাহলে কি হবে? শুধু ভাগ্যের ওপর আর নির্ভর করে থাকা যাচ্ছে না দিদি। আমরা কি কিছু করতে পারি? গোপীদা যদি পালিয়ে বা লুকিয়ে থাকতে রাজি হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু হি ইজ এনজয়িং হিজ ডেঞ্জার্স। সে আবার কি? সেটাই তো কথা। পরশুদিন ওর ফ্ল্যাটে 2টো লোক ঢুকেছিল, উইথ আর্মস। তারপর? গোপীদা অ্যালার্ট ছিল বলে বেঁচে যান, কিন্তু বারবার তো এরকম হবে না। সত্যিকারের প্রফেশনাল খুনির পাল্লায় পড়লে মুশকিল হবে। সোনালি একটু চুপ করে থেকে বলল, রোজমেরি ওর সিকিউরিটির ব্যবস্থা করতে চায়, চাকরিও দিতে চাইছে, মাসে 1.5 লাখ টাকা মাইনে, সেটাও আবার নেগোশিয়েবল। জানি। জানেন? হ্যাঁ, রোজমেরি প্রস্তাবটা আমাকেই প্রথম দেয়। গোপীনাথকে বলেছেন? গোপীদা রাজি। রাজি? হ্যাঁ, তবে রোজমেরির সিকিউরিটি সম্পর্কে আমার সন্দেহ আছে। লুলু লোকটা ভালো নয়। লুলুকে? ম্যাডামের পেয়ারের লোক, ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ। লোকটা ভালো নয় কেন? লুলু মেবি আর ডাবল এজেন্ট। ডবল এজেন্টদের তো বিশ্বাস করা যায় না সোনালিদি। হয়তো উল্টে পার্টির থেকে টাকা খেয়ে গোপীদাকেই খুন করে দিল। হ্যাঁ, না না, তাহলে কিছুতেই লুলু নয়। আমিও তাই ভাবছি, কিন্তু ম্যাডামের লুলুর প্রতি খুব দুর্বলতা। উনি হয়তো লুলু সম্পর্কে কোনো বিরুদ্ধ কথা বিশ্বাসই করতে চাইবেন না। আমি সে কথা রোজমেরিকে জানিয়ে দিতে চাই। কি বলবেন? বলবো গোপীনাথের সিকিউরিটির ভার আমরা নেব, লুলুকে এর মধ্যে আনা চলবে। বলে দেখুন কি বলে। তার আগে গোপীনাথের সঙ্গে আমি একবার কথা বলতে চাই। টেলিফোন তুলে নিন না, হাতের কাছেই তো রয়েছে। সোনালি মাথা নেড়ে বলল, এখন নয়। কেন এখন নয়? আই অ্যাম ফিলিং নার্ভাস। কেন সোনালিদি? নার্ভাস হওয়ার মতো কি আছে? বহুকাল সম্পর্ক নেই, হয়তো রিয়াক্ট করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে সুব্রত বলল, হুম, কেন যে আপনাদের সম্পর্কটা এমন বিষিয়ে গেল কে জানে, অথচ দুজনেই কত ভালো। আমি ভালো নই সুব্রত। কে বললো আপনি ভালো নন? আপনি খুব ভালো। তাই বুঝি? গোপীদাও ভালো। সোনালি চুপ করে রইল। সুব্রত একটু পরে বলল, গোপীদা এখন ফ্ল্যাটেই আছেন, আপনি ফোনটা করুন সোনালিদি। রোজমেরির প্রস্তাবটা ওকে দেব তো? হ্যাঁ, কিন্তু আমার আর একটা জরুরি কথা আছে। কি কথা? কিছু মনে করবেন না তো? তেমন কিছু কথা কি? হয়তো পছন্দসই হবে না, প্লিজ রাগ করবেন না। ঠিক আছে, বলুন। গোপীতা কিরকম বিপদের মধ্যে আছে তা তো বুঝতেই পারছেন। পারছি। হি ইজ বিং হাউন্ডেড। হ্যাঁ, হাউন্ডেড বাই 100 ক্রিমিনালস। বুঝলাম। গোপীদা তবু একাই থাকবে। এই একা থাকাটা আমার একদম পছন্দ হচ্ছে। লোনলি ম্যান ইজ আ ইজি টার্গেট। তাহলে কি করতে হবে? আমি চাই গোপীদার একজন সর্বক্ষণের সঙ্গী থাকুক। তাদের দুজোড়া চোখ, দুজোড়া কান আর দুজোড়া হাত থাকবে। সোনালি অবাক হয়ে বলল, একজন গার্ড রাখলেই তো হয়। গার্ড? গার্ডটা কি তত অ্যালার্ট হবে?
বেতনভোগ কর্মচারী কি পারে বুক দিয়ে বাঁচাতে সোনালিদি? তাহলে কে পারবে? গোপীদার কোনো আপনজন, গোপীদাকে ভালোবাসে এমন কেউ, যেমন আপনি? আমি? বলে হাঁ করে চেয়ে থাকে সোনালি। আপনি সোনালিদি, আপনি। আপনি ছাড়া কারো কথা ভাবাই যায় না। আমি যাচ্ছি, আপনি ফোনটা করুন। সুব্রত চলে গেল। সোনালি বিস্মিত সর্বশান্তের মতো বসে রইল। কি অনায়াসে বলে চলে গেল সুব্রত, কিন্তু কি সাংঘাতিক একটা ঝড় তুলে দিয়ে গেল তার বুকে। সোনালি আরো কিছুক্ষণ চুপ করে বসে রইল অভিভূতের মতো। তারপর দুর্বল হাতে টেলিফোনটা তুলে ডায়াল করলো। টেলিফোনটা কানে দিয়ে শুনলো ওপাশে রিং হচ্ছে। রিং হয়ে যেতেই লাগলো। কেউ ফোনটা ধরল না। ফোনে নো রিপ্লাই হলে ধরে নিতে হয় যে লোকটা ফ্ল্যাটে নেই, অথবা ফোনটা খারাপ। ফোন খারাপ থাকার কথা নয়, থাকলে সুব্রত জানত। বাড়ি নেই এটাই ধরে নেওয়া ভালো। সোনালি তবু একটু উদ্বেগের মধ্যে রইল। লোকটা বিপদের মধ্যে আছে, মারাত্মক বিপদ। একটা কিছু যখন তখন হয়ে যেতে পারে। চিন্তাটা সোনালির মাথা থেকে বেরোল না, অথচ গোপীনাথের সঙ্গে তার জাগতিক সম্পর্ক কবেই শেষ হয়েছে। তাকে নিয়ে মাথা না ঘামালেও চলে। সোনালির ডাক এলো মনোজের ঘর থেকে, আধ ঘন্টা বাদে। সোম, বসুন। সোনালি বসল। আপনার সঙ্গে রোজমেরির আজ একটা অপ্রিয় প্রসঙ্গে কথা হয়েছে, তাই না? হ্যাঁ। মনোজের মুখটা খুবই ভারাক্রান্ত এবং উদ্বিগ্ন। সে গলা খাকারি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমিও এর আগে একদিন প্রসঙ্গটা তুলে আপনাকে অস্বস্তিতে ফেলেছিলাম। তবু কথাটা যে উঠছে তার দুটো কারণ আছে। এক, আমাদের অ্যালয়ের কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা কিছুই বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা, গোপীনাথ বাসুর মতো ট্যালেন্টেড লোককে যে কোনো মূল্যে বাঁচানো উচিত। সোনালি মাথা ঠান্ডা রেখে বলল, গোপীনাথ বাসুকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে কিছু কথা আছে স্যার। কি কথা? আপনাদের দেওয়া সিকিউরিটি আমাদের পছন্দ নয়। মনোজ হঠাৎ এ কথায় ঝুঁকে পড়ে তীক্ষ্ণ গলায় বলল, কেন বলুন তো? লুলু সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই। মনোজ অবাক হয়ে বলল, লুলু? লুলুটা আবার কে? ইন্ডাস্ট্রিয়াল অ্যালয় সিকিউরিটি ইনচার্জ। মনোজ ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড কিছু মনে করার চেষ্টা করল। তারপর হঠাৎ সোজা হয়ে বলল, লুলু? মাই গড! লুলু মানে তো নওয়াল কিশোর লালা। সেই কি আমাদের সিকিউরিটি ইনচার্জ? ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ কি সেটা মনোজ জানে না দেখে বিস্মিত সোনালি বলল, হ্যাঁ, কেন? আপনি জানতেন না? মনোজ একটা অদ্ভুত চোখে সোনালির দিকে চেয়ে ধীরে ধীরে ওপরে নিচে কয়েকবার মাথা নেড়ে বলল, হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। সোনালির স্পষ্ট মনে হলো মনোজ সত্যিই জানত না, এবং জেনে মোটেও খুশি হলো না। তার মুখে আচমকা একটা রক্তাভা দেখা গেল। একটু সময় নিয়ে এই আকস্মিক অপ্রতিভতাকে একটু সামনে নিয়ে মনোজ হেসে বলল, আসলে সবসময় সব জিনিস খেয়াল থাকে না। আমি একটু একাডেমিক টাইপের তো, বাস্তববোধ কম। ওগুলো রোজই দেখে কি না। কি যেন বলছিলেন? সোনালি খুব শান্ত এবং দৃঢ় গলায় বলল, আমরা লুলুর কথাই বলছিলাম। সিকিউরিটির ব্যাপারে লুলুকে আমাদের পছন্দ নয়। মনোজ একটু চুপ করে থেকে বলল, কেন নয় বলবেন? ওর সম্পর্কে আমাদের কিছু সন্দেহ আছে। ভ্রু কুঁচকে মনোজ আরো একটু ভেবে বলল, লুলুর কনসার্নের নাম গ্লোবাল সিকিউরিটি, তাই না? না তো, ইউনিভার্সাল আই। ও, তা হবে, তা হবে। নওয়াল কিশোরের অনেক কোম্পানি, বুঝলেন, অনেক ব্যবসা, সবকিছুর খবর রাখা তো সম্ভব না।
তাহলে আপনারা কি চান? গোপীনাথের সিকিউরিটির ভার অন্য কেউ নিক। মনোজ প্রস্তাবটা অগ্রাহ্য করল না। বলল, বেশ বেশ, কিন্তু চাকরির অফারটা? সেটা উনি রাজি হলে আপনাকে জানাবো। চিন্তিত মনোজ হঠাৎ যেন সবকিছু থেকে খানিকটা দূরে সরে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল। লুলুর প্রসঙ্গটা কি এতই অরুচিকর ওর কাছে? কেনই বা? সুব্রত বলেছিল লুলু রোজমেরির পেয়ারের লোক। কথাটা কি সত্যি? আর সবচেয়ে বড় কথা, লুলু কে? মানে লুলু আসলে কে? মনোজের কাছ থেকে খুব নিচু স্বরে বিদায় নিয়ে চলে এলো সোনালি। টেবিলটা চটপট গুছিয়ে নিয়ে সে বেরোবার মুখে আরো একবার ফোন করলো গোপীনাথকে। রিং বেজে গেল। ফোন কেউই ধরল না। অন্য দিনের চেয়ে আজ অনেক দ্রুত পায়ে বেরিয়ে এলো সোনালি। গোপীনাথের ফোন কেন নো রিপ্লাই হচ্ছে সেটা তার জানা দরকার। ট্যাক্সি পাওয়া যাবে কিনা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নেমে যখন সে ঊর্ধ্বশ্বাসের বাইরের দিকে ছুটছিল, তখন বাইরে চমৎকার লনের দুপাশে যে গাড়ি পার্ক করা আছে সেখান থেকে কে যেন অনুচ্চ স্বরে ডাকলো, সোনালিদি! হেলমেট পরা সুব্রতকে সে প্রথমে চিনতেই পারেনি। সুব্রত তার মোটর বাইকটা পার্কিং লট থেকে বের করে সামনে এসে দাঁড়িয়ে বলল, উঠুন। সোনালি এই প্রথম টের পেল তার হাত পা বসেনি, রীতিমতো কাঁপছে। বলল, আমি পারবো না, পড়ে যাবো, পড়ে যাবো। উঠুন সোনালিদি, ইউ মাস্ট রিচ হিম কুইকলি। গত 3 ঘন্টা ধরে গোপীদার ফোন নো রিপ্লাই। সোনালি সুব্রতর পিছনে উঠে পড়ল। তারপর কিভাবে যে রাস্তাটা পার হলো তা সেও জানে না। সম্পূর্ণ হতচেতনা বা আচ্ছন্নতার মধ্যে ছিল সে। একজন চেনা মানুষ, এখন তার স্বামী নয়, তবুও তো চেনা। তার মৃত্যুটা কিভাবে নেবে সোনালি? সুব্রত বাইক থেকে লক করে তার হাত ধরে প্রায় হিচড়ে টেনে এনে লিফটে উঠে দড়াম করে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে সুব্রত বাবু? আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? সোনালিদি, প্রে টু গড, কি কিছু হয়েছে? নাকি আমরা কেউ চাইছি? লিফট থামতেই দরজাটা খুলে লাফিয়ে নেমে গেল সুব্রত। পিছনে সোনালি। দরজাটা আধ খোলা ছিল। সুব্রত সেটাকে খুলে ভিতরে ঢুকে থমকে দাঁড়াল। বাইরের ঘরের দৃশ্যটাই বীভৎস। দেওয়াল, দরজা, ডিভান, কম্পিউটার, সোফা সেট, সর্বত্র এলোপাথারি গুলি চালাবার চিহ্ন। মেঝে অবধি কোথাও কোথাও জলটা উঠে গেছে। না হোক অন্তত 30 থেকে 40 বার গুলি চালানো হয়েছে এই ঘরে। সুব্রত শোয়ার ঘরটাই উকি দিল। এই ঘরে কয়েকবার গুলি চলেছে বটে, কিন্তু বেশি নয়। সুব্রত বাথরুম, বারান্দা আর একখানা ঘর সর্বত্র ঘুরে দেখল। কোথাও লাশ নেই। সোনালি সুব্রতর সঙ্গে ছায়ার মতো লেগে আছে। আতঙ্কিত গলায় বলল, এসব এসব কি হয়েছে সুব্রত বাবু? গুলি চলেছে, কিন্তু কেউ মরেনি। গোপীদা হয় পালিয়েছে, নয় কেউ বা কারা তাকে তুলে নিয়ে গেছে। অ্যাবডাকশন হতেই পারে। গোপীদাকে কতবার বললাম আমার বাড়িতে চলে যেতে, কেন যে গেল না। সাহস ভালো, কিন্তু অতি সাহস তো ভালো নয়। সোনালি ঘাবড়ে গেছে। মুখ শুকনো, ঠোঁট সাদা, তবু যেন ভেতর থেকে কিছু কঠিন হয়েছে সে। চারদিকে চেয়ে বলল, এত গুলি চালালো কেন বলুন তো? মারতে হলে তো একটা দুটো গুলি যথেষ্ট। সেটাই তো ভাবছি। সামনের দরজার কাছে গিয়ে ঘরটা একবার দেখলো সোনালি। তারপর হঠাৎ ডান ধারে কাচের শার্সিওয়ালা জানলার দিক দিয়ে গিয়ে বলল, সুব্রত বাবু, এদিকে আসুন তো। সুব্রত গেল। যতদূর মনে হচ্ছে কেউ বাইরে থেকে এই জানলা দিয়ে গুলি করেছে। সুব্রত অবাক হয়ে বলল, বাইরে থেকে? হ্যাঁ, ওই দেখুন, বাইরে ভাড়া বাঁধা। কথাটা মিথ্যে নয়। বাড়ির এপাশটায় ভাড়া বাঁধা আছে।
সম্ভবত রাজমিস্ত্রি বা রঙের মিস্ত্রিদের কাজ চলছে, তবে আজ কোনো মিস্ত্রি নেই। জানলার কাঁচগুলি ভাইব্রেশনে ফেটে গেছে। শব্দ হয় এমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, হলে লোক জমে যেত। কাজ হয়েছে নিঃশব্দে। সুব্রত বলল, কিন্তু কপিদা কোথায়? সোনালি চারদিক ঘুরে ঘুরে দেখছিল। কোথাও রক্তের চিহ্ন দেখতে পেল না সে। সুব্রত জানলা দিয়ে নিচে ঝুঁকে কিছু দেখছিল। হঠাৎ চাপা গলায় বলল, সোনালি দি, এদিকে আসুন। সোনালি প্রায় ছুটে এলো। কি কি সুব্রতবাবু? সুব্রত নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছেন? কি? নিচে কিছু ঝোপঝাড় রয়েছে, বোধহয় এ বাড়ির কিচেন গার্ডেন। দেখতে পাচ্ছেন? সোনালি ঝুঁকে দেখলো, বলল, পাচ্ছি। ভালো করে দেখুন তো। ঠিক জানলার সোজাসুজি নিচে একটা ঝোপের ভেতর থেকে একজোড়া পা বেরিয়ে আছে। সোনালি মাথা ঘুরে বোধহয় পড়েই যেত। সুব্রত ধরে ফেলে বলল, নার্ভাস হবেন না, মাথা ঠান্ডা রাখুন। কার পা? আপনার কপিদা? আসুন তো আমার সঙ্গে, ব্যাপারটা দেখা দরকার। কিন্তু যাবে কি করে সোনালি? তার হাত পা কাঁপছে, মুখ প্রচন্ড ধরফর করছে, শ্বাসকষ্ট হচ্ছে। বলল, সেই দৃশ্যটা আমাকে দেখতে হবে। ভালো করে না দেখে কিছু ধরে নেওয়া কি ঠিক? মনে হচ্ছে যার পা দেখা যাচ্ছে সেই ৮ তলা থেকে নিচে পড়ে গেছে। বিবশ গলায় সোনালি বলল, ৮ তলা থেকে? তাহলে কি আর বেঁচে থাকার কথা? হু নোস, লেট আস সি। চলুন। নিচে নেমে গোপীনাথের মৃতদেহ পর্যবেক্ষণ করার মতো অবস্থা সোনালির নয়। তার শরীর যে নেই হয়ে গেছে, মাথা সম্পূর্ণ বোধশূন্য। এত বিকল তার কোনোদিন লাগেনি। ভয় নয়, মনটা যেন দুর্ভেদ্য অন্ধকারে ভরা। অবস্থাটা বুঝে সুব্রত একরকম তাকে ধরে ধরেই লিফট পর্যন্ত আনল। লিফটটাকে ওপরে আনতে একটু সময় লাগে। চাপা স্বরে সুব্রত বলল, স্বাভাবিক আচরণ করুন, নইলে লোকে সন্দেহ করবে। নিচে নেমে তারা একজন ছোকরা দারোয়ানকে দেখতে পেল, একটা বাচ্চা চাওয়ালার সাথে কথা বলছে। সুব্রত গিয়ে বলল, পিছন দিকে বাগানের মধ্যে কেউ পড়ে আছে। লোকটা হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কে পড়ে আছে? সেটাই দেখা দরকার, আমাদের সঙ্গে এসো। আপনারা কোন ফ্ল্যাটের মেহমান? গোপীনাথ বাসু, ৮ তলা। এসো, সময় নেই। লোকটা একটা বেটে লাঠি হাতে উঠল। পিছনে বাস্তবিকই বিস্তর ঝোপঝাড়, ঘনবদ্ধ বাগান। ৮ তলা থেকে একটা প্রমাণ সাইজের মানুষ পড়ে যাওয়াতেও যে তেমন শব্দ হয়নি তা দারোয়ানের আচরণেই বোঝা যাচ্ছে। শব্দটা সে শুনতে পায়। মস্ত একটা কামিনী ঝোপ ভেদ করে লোকটা পড়েছে। ঝোপের মধ্যে আটকে আছে তার দেহ, শুধু পা দুটো বাইরে। পায়ে বিদেশি দামি জুতো, পরনে ফেডের জিন্সের প্যান্ট, গায়ে একটা জিন্সের শার্ট। না, লোকটা গোপীনাথ নয়। এই লোকটা ছোটখাটো, রোগার দিকে। হাত থেকে একটা স্টেনগান গোছের জিনিস ছিটকে ঝোপেতেই আটকে আছে। দারোয়ান চেঁচালো, কে লোকটা? সুব্রত তাকে ধমক দিয়ে বলল, চেঁচাচ্ছ কেন? পুলিশে খবর দাও। দারোয়ান বলল, উনি তো ফ্ল্যাটের লোক নন। লোকটার মুখ ভালো করে দেখে নিল সুব্রত। না, এই ফ্ল্যাটের তো নয়ই, এ দেশেরও লোক নয়। স্পেন বা দক্ষিণ আমেরিকার মানুষ। গায়ের রং বাদামি, মোটা গোঁফও আছে। সোনালি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে স্থির চোখে লোকটাকে দেখছিল। সোনালি দি, এবার স্বাভাবিক হন। সোনালি মাথা নেড়ে বলল, স্বাভাবিক হব? কি করে হব বলুন তো? এসব কি হচ্ছে? আপনার গোপীদা কোথায়? তা জানি না, তবে মনে হচ্ছে এই লোকটা ভাড়া বেয়ে উঠে গোপীদেরকে গুলি করার চেষ্টা করেছিল। কিন্তু তারপর কি হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না।
দারোয়ানটা হঠাৎ লোকটার পা ধরে টানা হাঁচড়া করতে যাচ্ছিল। সুব্রত ধমক দিয়ে বলল, ওরকম করবে না, পুলিশ খেপে যাবে। তাহলে কি করব স্যার? থানায় খবর দাও। বাড়িতে কারো টেলিফোন নেই? যাও তাড়াতাড়ি। লোকটা চলে গেল। আমরা কি করবো সুব্রত বাবু? চলুন চলুন, কফিদার ফ্ল্যাটে গিয়ে একটু কফি খাওয়া যাক। কি যে বলেন না! আরে সোনালিদি, আমাদের তো অপেক্ষা করতেই হবে, চলুন। তারা আবার ফ্ল্যাটে এসে ঢুকলো। সোনালি বলল, কফিটা আমি করে আনছি। সুব্রত চারদিকটা ঘুরে দেখছিল, জবাব দিল না। হঠাৎ টেলিফোন বেজে উঠতেই সুব্রত একরকম দৌড়ে গিয়ে সেটা ধরল। হ্যালো? একটা সতর্ক সরু গলা বলল, কে? কাকে চাই? গোপীনাথ বসু আছেন? না, নেই। একটু চুপ করে গলাটা হঠাৎ মোটা হয়ে গেল। কে রে, সুব্রত নাকি? হ্যাঁ গোপীদা, আপনি বেঁচে আছেন? আছি আছি, আজকাল বেঁচে থাকাটাই কেমন অভ্যাস হয়ে যাচ্ছে। ফ্ল্যাটে একই কাণ্ড হয়েছে, সেই জন্যই তো একটু গা ঢাকা দিতে হয়েছে। কি হয়েছিল বলবেন? খুব সাংঘাতিক ব্যাপার। দুপুরে কম্পিউটার নিয়ে বসেছিলাম বুঝলি, কিছু কাজ ছিল। হঠাৎ কি একটা যেন হলো, ঘরের স্বাভাবিক আলোর প্যাটার্নে একটা সূক্ষ্ম চেঞ্জ ঘটলো, খুব সূক্ষ্ম। বাঁদিকে চেয়ে দেখলাম সার্সির বাইরে একটা মাথা উঠে আসছে, একটা নলও দেখতে পেলাম। তারপর বিশ্বাস করবি না সেই ঘটনা। কোথায় দৌড়ে পালাবো তা নয়, আমি শটান মেঝেতে শুয়ে ড্রাই সাঁতার দিয়ে ওই জানলার দিকেই এগিয়ে গেলাম। লোকটা তখন সার্সি দিয়ে ভেতরে এলো পাথারি গুলি চালাচ্ছে। সর্বনাশ! আমাকে যখন দেখতে পায় তখন আমি জানলায় পৌঁছে গেছি। আপনি কি পাগল? না রে, আমি বুদ্ধিমান। লোকটা শেষ চেষ্টা করেছিল আমাকে ঝাঁঝরা করে দিতে, আমি শুধু হাত বাড়িয়ে ওকে একটা ধাক্কা দিয়েছি। এত সাহস ভালো নয় গোপীদা। লোকটা কি মরে গেছে? হ্যাঁ, না মরলেও মরবে। দিস ইজ মাই ফার্স্ট মার্ডার। এটা মার্ডার নয় গোপীদা, এটা সেলফ ডিফেন্স। যে কোনো ঘটনারই একটা ধাক্কা আছে। গোপীনাথ ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেননি। একটা লোক, তা সে যাই হোক না কেন, আততায়ী হোক আর যাই হোক, তার হাতে খুন হয়েছে। এই নগ্ন সত্যটা সে ভুলে কি করে? আত্মরক্ষার্থে খুন যে খুন নয় তাও সে জানে, তবু কি মন তা মানে? টেলিফোনে সুব্রতর মোলায়েম গলা বলে যাচ্ছিল, আপনি মোটেই এটাকে হোমিসাইড হিসেবে নেবেন না গোপীদা। আপনি লোকটাকে ধাক্কা না দিলে লোকটা আপনাকে অবশ্যই খুন করত। বুঝেছেন ব্যাপারটা? বুঝেছি, তবু আমার খুব নার্ভাস লাগছে রে। আপনি এখন কোথায় বলুন তো? একটা পাবলিক কল থেকে ফোন করছি, গড়িয়াহাটে। শুনুন, আপনার এখন আর ফ্ল্যাটে আসার দরকার নেই। আমার মনে হয় এখন কিছুদিন অন্যত্র থাকাই ভালো। দূর বোকা। কেন? বোকা বলছেন কেন? লোকটা কোন তলা থেকে পড়েছে, কেন পড়েছে, এসব তো পুলিশের জানা নেই। কিন্তু তদন্তের সময় পুলিশ যদি দেখে যে আমি সন্দেহজনকভাবে অনুপস্থিত, তাহলে তো দোষটা আমার ঘাড়েই চাপবে। সুব্রত একটু ভেবে বলল, বাহ, বেশ বলেছেন তো। কিন্তু সন্দেহ করার কারণ তো থেকেই যাচ্ছে। আপনার ঘরের দেওয়ালের মেঝেতে সর্বত্র গুলির দাগ। পুলিশ এলে তো জলের মতো বুঝবে লোকটা কোন ফ্ল্যাটের ঘটনা ঘটাতে এসেছিল। তখন তো আপনাকেই সন্দেহ করবে। নাও করতে পারে। আমি যদি বলি ঘটনার সময় আমি ঘরেই ছিলাম না এবং লোকটা অ্যাক্সিডেন্টালি ভাড়া থেকে পড়ে গেছে, পুলিশ বিশ্বাস করবে? করবে করবে, কারণ লোকটা বিদেশি, বাসের ভাড়ায় ওঠার অভিজ্ঞতা নেই। তার উপর লোকটা একটা হাই ইম্প্যাক্ট অটোমেটিক অস্ত্র চালাচ্ছিল, খুব রিস্ক ছিল কাজটা। সুব্রত ফের একটু চুপ করে থেকে হঠাৎ বলল, আপনি না একটু আগে বলছিলেন যে আপনি নার্ভাস? হ্যাঁ তো, যে নার্ভাস তার ব্রেন এত চমৎকার কাজ করে কি করে? গোপীনাথ একটু হেসে বলল, মাথা বেঁচেই তো খাই রে, আমাদের বুদ্ধিজীবী বলা হয়, সেটা ভুললে চলবে কেন? যাকে, আপনি তাহলে ফ্ল্যাটটা ছাড়বেন না? ফ্ল্যাটটা ছাড়লে আর গা ঢাকা দিলে আমি বাঁচবো বটে,
কিন্তু ঘটনাগুলো আমাদের হাতের বাইরে চলে যাবে, আর বাঁচলেও সেটা হবে সাময়িক। আমার পেছনে যারা লেগেছে তারা খুনের ফেরিওয়ালা, বুঝলি? এক একটা খুনের জন্য যদি বিশেষ ব্যক্তিকে খুনের চুক্তি থাকে, তাহলে বিরাট টাকার লেনদেন হয়। বুঝেছিস? বুঝলাম। তাই ওরা সহজে হাল ছাড়বে না। যেখানেই পালাই খুঁজে বার করে মারবে। ডেড বডিটা কি ওখানেই পড়ে আছে? হ্যাঁ, কেউ বুঝতেই পারেনি যে একটা লোক পড়ে গেছে নিচে, এমনকি দারোয়ানটাও নয়। সুতরাং আই উইটনেস নেই। না গোপীদা, আপনি বোধহয় নিরাপদ। মোটেই নয়। কেন বলুন তো? আরে, আশপাশে মেলা হাই রাইজ বাড়ি আছে। সেসব বাড়ি থেকে কেউ যে ঘটনাটা দেখেনি, তার কি বিশ্বাস আছে বলতো? এখনই হয়তো মুখ খুলবে না, কিন্তু সময় মতো হয়তো বলে দেবে। ও, আপনি তো ভীষণ সমস্যায় ফেললেন গোপীদা। যাই বলছি তাই উড়িয়ে দিচ্ছেন। তাহলে কি করবেন? রিস্ক নিয়ে ওই ফ্ল্যাটেই থাকবো, বুঝলি? তবে অজুহাতগুলো ভাবতে হবে। একা থাকবেন? দোকা থাকার বিপদ আছে। ২ নম্বর লোকটাকে প্রথমত বিশ্বাস করা যাবে না। দ্বিতীয়ত, ২ নম্বর লোকটাকে খামোখা বিপদে ফেলা হবে। কেউ যদি স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নেয়? তুই নিবি আমি জানি, কিন্তু তোর বউ বাচ্চা আছে। তোকে এই বিপদে টেনে আনার চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। আমি নই। তবে আমি ছাড়াও তো কেউ থাকতে পারে। গোপীনাথ একটু চুপ করে থেকে বলল, আমার কেউ নেই তুই সেটা জানিস। এই যে একা হয়ে গেছি, এই একাই আমার অভ্যাস। না রে, তুই আমাকে নিয়ে এত ভাবিস না। আমি না ভাবলেও কেউ কেউ ভাবছে। তুই কি সোনালীকে মিন করছিস? কেন রে? ও মেয়েটার সেন্টুতে খোঁচা দিয়ে কেন এই বিপদের মধ্যে ঠেলে দিবি? অমতলব ছাড়। সোনালীর আমার প্রতি কোনো দুর্বলতা নেই রে, আমি জানি। আমার দুঃখের আর বিপদের কথা ওকে শুনিয়ে তুই প্রায় ওকে ফোর্স করছিস বলেই আমার বিশ্বাস এই কাজটা ঠিক হচ্ছে না। লিভ সোনালী অ্যালোন। আপনাকে নিয়ে না পারা যায় না। আপনি বড্ড স্টাবার্ন। শোন না পাগলা, রোজমেরি আর মনোজ কি বলছে? তারা আপনাকে ১ লাখ টাকা বেতন এবং ইনসিডেন্টাল এক্সপেন্সেস এর জন্য মাসে আরো ৫০,০০০ টাকা দিতে চায়। অবশ্য অফার নেগোশিয়েবল। ১.৫ লাখ মাত্র? আরে না, আরো উঠবে। প্লাস আপনার সিকিউরিটি। সিকিউরিটিটা তো তুই অ্যাকসেপ্ট করতে চাইছিস না। লুলু না কি যেন নাম লোকটার। হ্যাঁ, আপনি সিকিউরিটি না নিয়ে নিজস্ব সিকিউরিটির ব্যবস্থাও করতে পারেন। খরচ ওরা দেবে বলেছে। গুড গুড। আপনার অফারটা কি? এটা গরিব দেশ, খুব বেশি চাওয়া হয়তো ঠিক হবে না। দেশ গরিব হলেও ওরা গরিব নয়। বছর কয়েক ধরে কোটি টাকার টার্ন ওভার। আপনি ছাড়বেন কেন? হুম, ঠিক আছে। বেতনটাকে ৩ গুণ করে দিতে বল। তার মানে ৩ লাখ? হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে ৫০,০০০। রেটটা চিপ হয়ে গেল না গোপীদা? আরে না, এটা তো স্টপ গ্যাপ ব্যবস্থা। গোপীদা, আপনি সাক্ষীতে কত বেতন পেতেন? সে অনেক টাকা, আমার হিসাব নাই। তবে ফেবুলাস সামথিং। ব্যাংকে জমা হতো। টাকা রোজগারটা আমার কাছে অর্থহীন লাগে এখন। কোনো মানেই হয় না। টাকা খরচ করার তো পথই পাই না। গরিবদের দিলে পারেন তো। দূর বোকা, তোর কি ধারণা গরিবদের টাকা বিলিয়ে দিলে তাদের উপকার করা হয়? টাকার ব্যবহার গরিবরা জানেই না। উল্টো পাল্টা খরচ করে, মদ ফদ খায়, ফুর্তি করে। গরিবদের যদি কখনো দিতে হয় দিবি, কিন্তু আন্ডার গাইডেন্স। নইলে ওই টাকা কারো কারো বিপদ ডেকে আনতে পারে। বুঝলুম। এবার আপনি ফ্ল্যাটে আসুন, আমরা অপেক্ষা করছি। আমরা? আমরাটাকে? আমি আর আমার এক কলিগ। কলিগকে ডেকে এনেছিস কেন? ইনি ভালো সিকিউরিটির কাজ জানেন তো, তাই। তোকে তো বলছি আমার সিকিউরিটি গার্ড লাগবে না। তবু দেখুন, পছন্দ না হলে ফিরিয়ে দেবেন। উফ, তোকে নিয়ে না পারা যায় না। পুলিশ এসেছে? উঁকি মেরে দেখ তো। এখনো আসেনি গোপীদা? গুড, আমি আসছি। গোপীনাথ ফোন রেখে দেওয়ার পর সুব্রত ফোনটা ধীরে নামিয়ে রেখে ফিরে সোনালীর বিবর্ণ মুখটা দেখতে পেল। কি বলছে ও? গোপীদাকে যতটা ইমপ্র্যাকটিক্যাল ভাবতাম ততটা নয়। ক্লিয়ার মেনে ভাবছে, ডিটেলসে ভাবছেন।
দ্যাটস এ গুড সাইন। সোনালি দুর্বল গলায় বলল, কিসের গুড সাইন বলুন তো? আপনারা কি পাগল হয়ে গেলেন? এরকম ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এসেছে, আর একটু হলে তো মরতো। গুড সাইন কিসের? আছে সোনালিজি, আছে আছে। হি ইজ লিভিং ডেঞ্জারাসলি, ঠিক কথা। কিন্তু উনি যে সিচুয়েশনটা সম্পর্কে সচেতন, সেটা তো একটা প্লাস পয়েন্ট। এসব হেয়ালেন না, আমি কিচ্ছু বুঝতে পারছি না সুব্রত বাবু। সুব্রত একটু হেসে বলল, আসলে বিপদ দেখে আপনি খুব ঘাবড়ে গেছেন, যাওয়ারই কথা। কিন্তু গোপীদা কিন্তু ঘাবড়ায়নি। কি হয়েছিল বললো? লোকটা যখন ভাড়া বেয়ে উঠছিল, তখন গোপীদা কম্পিউটারে কাজ করছিলেন। উনি বললেন, উনি ঘরের আলোয় খুব সূক্ষ্ম একটা চেঞ্জ টের পেয়েছিলেন। বুঝলেন? বুঝলাম। না সোনালিদি, বোঝেননি। আরো তলিয়ে ভাব। নর্মালি এত সূক্ষ্ম চেঞ্জ ধরাটা খুব স্বাভাবিক ব্যাপার কি, বিশেষ করে যখন আপনি খুব মন দিয়ে কোনো কাজ করছেন। ও, তাই বুঝি? তার মানে কি জানেন তো, অপিদার সিক্স সেন্সটা খুব ভালো কাজ করছে, আর সেটাই এই সিচুয়েশনের সবচেয়ে ভালো খবর। ইট উইল সেভ হিম। সোনালি ভ্রু কুচকে বলল, কিন্তু একদিন যদি সিক্স সেন্সটা ফেল করে, তাহলে কি হবে? সুব্রত নিপাট ভালো মানুষের মতো বলল, সেই জন্যই তো আপনাকে দরকার। আমাকে? বিস্মিত সোনালি বলল, আমাকে দিয়ে কোন কাজ হবে? গোপীদার এখন বোধহয় সবচেয়ে প্রয়োজন আপনাকে দিদি, নইলে এই ত্রিভুবনে গোপীদার কোনো বন্ধু নেই। কেন? আপনিই তো আছেন। হ্যাঁ, আমি গোপীদার বিশ্বস্ত বন্ধু বটেই, কিন্তু আমি 24 ঘন্টার বন্ধু নই। হুম। আপনার গোপীদার কোনো বন্ধু নেই কেন বলুন তো? যারা জিনিয়াস হয় না, তারা একটু বন্ধুহীন হয়। আসলে ইন্টেলেকচুয়ালিটি তার এত হাই যে সমান মাপের মানুষ পাওয়া খুব মুশকিল। তাছাড়া ইগো প্রবলেম তো থাকেই। তবুও স্বীকার করবেন না যে আপনার কবিতার স্বার্থপর। সুব্রত সবেগে মাথা নেড়ে বলল, না না সোনালি দি, কবিতা একজন হেল্পলেস ম্যান। কতটা অসহায় তা হয়তো আপনিই জানেন না। এমনিতে উনি একটু আনসোশাল, সংসারী নন, তার উপর কাজ পাগল। আর এখন তো ঘোরতর বিপদে পড়ে সম্পূর্ণ এক্স কমিউনিকেটেড। উনি চাকরিটা নিতে চাইছেন কেন জানেন? টু বি ইন দ্য গেম এগেন। চাকরিতে জয়েন করলে বিপদ আছে। He will have to live an exposed life. Easy target. গোপীদার সত্যিই কোনো বন্ধু নেই সোনালিদি। সোনালি গম্ভীর হলো, চিন্তিত এবং উদ্বিগ্ন। সামান্য ধরা গলায় বলল, তবে চাকরি করতে দিচ্ছেন কেন? বারণ করুন না। বারণ করার আমি কে? ওর ওপর আমার অধিকার সামান্য। তাছাড়া ওর অল্টারনেটিভটাই বা কি? পালিয়ে থাকলেও তো সুবিধা হবে না। ওর পেছনে কারা লেগেছে তা তো বুঝতেই পারছেন। দুনিয়ার সবচেয়ে কৃতবিদ্য খুনিরা, তাও এক তরফে নয়, দুই তরফে। উনিও সেই কথাই বলছিলেন, পালিয়ে থেকে হবেটা কি, বরং ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। সোনালি ভাবছিল, ভ্রু কোঁচকানো এবং দাঁত দিয়ে ঠোঁট কামড়ে থেকে। একটু বাদে বলল, আমার কি করা উচিত তা ঠিক বুঝতে পারছি না। যদি ইচ্ছা করে তবে গোপীদাকে বাঁচানোর একটা চেষ্টা আপনি করতে পারেন। আপনি তো জানেন, উই আর নো মোর রিলেটেড অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। উই আর নেভার গুড ফ্রেন্ডস। সত্যি কথা বলতে কি, উই হ্যাড আ ভেরি লিটল র্যাপো। ওর সঙ্গে আমার দেখাই হতো খুব কম। আমি গোপীদাকে জানি সোনালিজি, লোকটা ওই রকমই, কাণ্ডজ্ঞানের বেশ অভাব। কিন্তু হোপফুলি হি হ্যাজ চেঞ্জড। সেটা প্রমাণ সাপেক্ষ সুব্রতবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেট হিম কাম। সোনালি একটা শ্বাস ফেলে বলল, "হুম, আমি বরং চলে যাই। আমাকে দেখলে হয়তো খুশি হবে না। হু নোজ, একটু থেকেই যান। হয়তো ভাববে আমি রিএন্ট্রির চেষ্টা করছি।" গোপীদা কি মিন মাইন্ডেড সোনালিজি? লোকটাকে আমি ভালো চিনি না, বলছি তো। কে কাকে চেনে, চিনতে সময় লাগে। সোনালি নিরস্ত হলো, তারপর কি জানে কেন রান্নাঘরে গিয়ে ঢুকলো। হয়তো গোপীনাথ আসার মুহূর্তে সামনে থাকতে চায় না। বাইরে মোটামুটি অন্ধকার হয়ে এসেছে। গোপীনাথ একটু দেরি করেই আসলো।
কৌতূহলী সুব্রত জানলার কাছে গিয়ে নিচে তাকাল। পুলিশ এসেছে। কয়েকজন পুলিশ এবং বেশ কিছু কৌতূহলী লোক। ডোরবেল বাজলো। সুব্রত গিয়ে দরজা খুলতেই গোপীনাথের হাসি মুখ দেখা গেল। কিরে, আপনার জন্য আমরা ভেবে ভেবে সারা হচ্ছি, আর আপনি দিব্যি হাসি হাসি মুখ করে ঘরে ঢুকছেন? আশ্চর্য। তবে কি কাঁদবো রে? তবে আমার বোধ হয় শোকার তো মুখ নিয়ে থাকা উচিত। কিন্তু কি হচ্ছে জানিস? কি হচ্ছে? আই অ্যাম এনজয়িং দ্য লাইফ থরলি। যত ঘটনা ঘটছে ততই ভালো লাগছে। বুঝলি রে পাগলা, মাঝে মাঝে মনে হচ্ছে আমি এত ভালো কোনো দিন থাকিনি। বটে, ভাবছি পাগল হয়ে গেলাম নাকি। সুব্রত মাথা নেড়ে বলল, পাগলামি হলে টের পেতাম। এখন কি করলাম জানিস? কি করলেন? নিচে গিয়ে 5 জনের সঙ্গে দাঁড়িয়ে দিব্যি ডেড বডিটা দেখলাম। পুলিশ অফিসারের সঙ্গে একটু ঠাট্টি আর কেও করলাম, একটুও ঘাবড়ায়নি। অথচ লোকটা একটু আগে আমার হাতেই কপিদা ফের ঝাক্কি ঝাক্কি ঝাক্কি। এনিওয়ে, আই অ্যাম নাও আ ভেরি কনফিডেন্ট ম্যান। মনে হচ্ছে আমার আরো একজোড়া চোখ, আরো একজোড়া কান, আর মগজে আরো কিছু ঘিলু কেউ সাপ্লাই দিয়েছে। দাঁড়া, আগে পোশাকটা পাল্টাই। গোপীনাথ শীষ দিতে দিতে শোয়ার ঘরে গিয়ে ঢুকলো এবং কিছুক্ষণ পর পরিষ্কার একটা সাদা লুঙ্গি আর গেঞ্জি চড়িয়ে বেরিয়ে এলো। বলল, মুশকিল কি জানিস? মাঝে মাঝে বড্ড খিদে পায়। খিদে? হ্যাঁ, তোর ক্যাটারাররা দুবেলায় সেই মিল সার্ভ করে যাচ্ছে ঠিকই, কিন্তু জল খাবার তো দেয় না। ওটা আমাকে বানিয়ে নিতে হয়। কিন্তু সব সময় সময় হয় না, খেয়ালও থাকে না। তখন খিদে পেটে চেপে জল দিয়ে সময়টা কাটিয়ে দিতে হয়। হ্যাঁ রে, তোর সেই কলিগ কোথায়? বিদায় করে দিয়েছিস তো? হয়তো বিদায় হতে চাইবে না। বটে, কিন্তু তাকে তো আমার দরকার নেই। কে জানে দরকার আছে কিনা, আগে আলাপ তো হোক। রান্নাঘর থেকে সোনালি বেরিয়ে এলো, হাতে একটা ট্রে, তাতে কফির কাপ, টোস্ট অমলেট এবং কাটা ফল বিভিন্ন প্লেটে সাজানো। কিছু কাজু বাদামও দেখা যাচ্ছে আলাদা পিরিচে। গোপীনাথের সামনে টেবিলে রেখে যখন দাঁড়ালো, তখন গোপীনাথ যেন ভূত দেখছে। মুখে কথা নেই। কথা কিছুক্ষণ হারিয়ে গেল সকলের মুখ থেকে।